জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 7th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 12 থেকে কিন্তু ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা চাইছো যে বা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি আর কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা রয়েছে, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এবং কোর্স ডিটেলসের মধ্যে যেটা রয়েছে, অর্থাৎ তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, ধর্ম সংস্কার আন্দোলন কি বা এই ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বুঝিয়ে থাকি সেই বিষয়টা যদি প্রথমে বলি, 16 শতকে ক্যাথলিক যে চার্চ ছিল সেটার বিভিন্ন ত্রুটি ছিল। ঠিক আছে? তো সেই ত্রুটি এবং দুর্নীতির বিরুদ্ধে ইউরোপে একটা যুগান্তকারী আন্দোলন শুরু হয়েছিল। তো সেই আন্দোলনটাকেই মূলত কিন্তু ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু বলা হয়ে থাকে। তাহলে কি হলো, ক্যাথলিক চার্চের বিভিন্ন ত্রুটি লক্ষ্য করা যায়, তার সাথে সাথে বিভিন্ন দুর্নীতি ছিল। তো সেটার জন্যই কি হলো, সেটার বিরুদ্ধে ইউরোপে একটা আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনটাকেই মূলত ধর্ম সংস্কার আন্দোলন বলা হয়। এই আন্দোলনের ফলে খ্রিস্টান ধর্ম মূলত ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এই দুটি প্রধান শাখায় কিন্তু বিভক্ত হয়ে পড়েছিল। এই যে ধর্ম সংস্কার আন্দোলনটা হয়েছিল, এর ফলে কি হয়েছিল, যে খ্রিস্টান ধর্ম যে ছিল সেটা ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দুটা প্রধান শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। এবং এর মূল লক্ষ্য ছিল, বলছি দেখো, যে বিভিন্ন ধর্মের যে বাহ্যিক আড়ম্বর এবং কুসংস্কার সেগুলো দূর করে মানুষের অধিকার ও ধর্মের সরলতা প্রতিষ্ঠা করা। এই যে ধর্ম সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল, ঠিক আছে, যেটা ক্যাথলিক চার্চের দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছিল ইউরোপে, তো এটার মূল লক্ষ্য কি ছিল, বলছে যে ধর্মের একটা যে বাহ্যিক আড়ম্বর এবং কুসংস্কারগুলি দূর করে মানুষের যে অধিকার, তার সাথে সাথে ধর্মের সরলতাটাকে প্রতিষ্ঠা করাই ধর্ম সংস্কার আন্দোলনের কিন্তু মূল লক্ষ্য ছিল। ঠিক আছে? তারপরে বলছে আন্দোলনের মূল কারণ সমূহ। এবার দেখো, একটা আন্দোলন শুরু হলো, প্রথমে তো বললাম এটা হচ্ছে যে ক্যাথলিক চার্চের ত্রুটি এবং যে তার দুর্নীতি ছিল সেটার বিরুদ্ধে মূলত যে শুরু হলো। তো এটার ক্ষেত্রে বিভিন্ন কারণগুলি কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে? কি রয়েছে দেখো, প্রথমেই রয়েছে ধর্মীয় কারণ, তারপরে অর্থনৈতিক কারণ, দেন বুদ্ধিবৃত্তিক কারণ। এখানে বলেছে ধর্মীয় কারণের মধ্যে যে পোপ ও যাজকদের অনিয়ম, দুর্নীতি এবং অর্থের বিনিময়ে যে ইন্ডালজেন্স বা পাপমোচন পত্র বিক্রি মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছিল। তাহলে ধর্ম সংস্কার আন্দোলনের পিছনে কিন্তু একটা ধর্মীয় কারণ লক্ষ্য করা যায়। সেই ধর্মীয় কারণটার মধ্যে কি রয়েছে দেখো, আমি যেটা বলছিলাম যে বিভিন্ন দুর্নীতি, অর্থের বিনিময়ে সেই যে পাপমোচন বা যে ইন্ডালজেন্স পত্রটা এটা বিক্রি করা, এগুলা কি করেছিল, মানুষের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। তারপরে অর্থনৈতিক কারণ, অর্থাৎ রোমান চার্চের বিপুল কর আদায়, তারপরে হচ্ছে সম্পদের কেন্দ্রীভবন, ইউরোপীয় রাজা এবং সাধারণ জনগণের কিন্তু অসন্তোষের প্রধান কারণ হয়ে উঠেছিল। তাদের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল। যেমন ভাবে ধর্মীয় দিক থেকে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, অর্থনৈতিক ভাবে কি হলো, তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হলো। নেক্সট রয়েছে বুদ্ধিবৃত্তিক কারণ। রেনেসাঁ বা নবজাগরণের ফলে ইউরোপের মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাধারার বিকাশ ঘটে, যা চার্চের অন্ধভিত্তিকে ব্যাপকভাবে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ করে তুলেছিল। তাহলে কি হলো, বুদ্ধিবৃত্তিকও বিভিন্ন কিন্তু কারণগুলি লক্ষ্য করা গিয়েছিল, যে সেই যে নবজাগরণ, যেটাকে রেনেসাঁস বলা হচ্ছে বা রেনেসাঁ বলা হয়, সেটার ফলে ইউরোপের মানুষের মধ্যে কিন্তু একটা যুক্তিধারী চিন্তাধারার কিন্তু বিকাশ ঘটেছিল। ঠিক আছে? এই সমস্ত কারণগুলি মূলত লক্ষ্য করা যায়। এবার এই যে ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে একটু মার্টিন লুথারের ভূমিকাটা রয়েছে। কি বলেছে দেখো, জার্মানির ধর্মতত্ত্ববিদ মার্টিন লুথার ছিলেন এই ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান প্রবক্তা এবং পুরোধা ব্যক্তিত্ব। অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন কিন্তু মার্টিন লুথার। ঠিক আছে? 1517 সালে তিনি চার্চের দুর্নীতির প্রতিবাদে যে উইটেনবার্গ গির্জার দরজায় বিখ্যাত যে 95টি
থিসিস, যেটাকে 95 থিসিস বলা হয়, সেটা কিন্তু টানিয়ে আর কি দিয়েছিলেন। এবং তিনি বাইবেলকে ল্যাটিন শব্দ থেকে জার্মান ভাষায় অনুবাদ করেন, যাতে সাধারণ মানুষ আর কি নিজেরাই ধর্মের প্রকৃত বাণী পাঠ এবং অনুধাবন করতে পারে। তাহলে ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে এই যে মার্টিন লুথারের যে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তাকে আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো রয়েছে এবার বেশ কিছু ধর্ম সংস্কার আন্দোলনটা তো শুরু হওয়ার পিছনে বিভিন্ন কারণ ছিল দেখলাম, প্রধান উদ্যোক্তা বা প্রধান ব্যক্তিত্ব কি ছিল সেটাও দেখলাম। তো এটার কিছু আবার ফলাফলও কিন্তু ঠিকই ছিল, অর্থাৎ যেমন কোনো একটা কিছু গড়ে ওঠার পেছনে আমরা কিছু কারণ বা কজেসগুলো লক্ষ্য করবো, ঠিক একইভাবে সেটার কিন্তু কিছু ইফেক্ট বা ফলাফল বলো বা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। প্রথমে রয়েছে প্রোটেস্ট্যান্ট ধর্মের উত্থান। এখানে কি বলেছে দেখো, যে প্রোটেস্ট্যান্ট ধর্মের উত্থান ঘটে এবং সমগ্র ইউরোপের পোপের একচেটিয়া ক্ষমতার অবসান হয়েছিল। জাতীয় রাষ্ট্রের বিকাশ, অর্থাৎ ধর্মীয় নিয়ন্ত্রণের বাইরে এসে কি হলো, স্বাধীন ও শক্তিশালী জাতীয় রাষ্ট্রগুলি বা নেশন স্টেটস বিকাশ ঘটলো। প্রতিসংস্কার আন্দোলন, ক্যাথলিক চার্চ নিজেদের ভুল বুঝতে পেরে নিজস্ব কাঠামোর সংশোধনের জন্য প্রতিসংস্কার আন্দোলন কিন্তু শুরু করলো। তাহলে ক্যাথলিক চার্চ কি করলো, যে নিজেদের ভুলটা বুঝতে পারলো এবং নিজস্ব কাঠামো সংশোধনের জন্য প্রতিসংস্কার আন্দোলনটা কিন্তু শুরু করেছিল। নেক্সট হচ্ছে মুক্ত চিন্তার প্রসার। ইউরোপে শিক্ষা, ব্যক্তি স্বাধীনতা এবং মুক্ত চিন্তার ব্যাপক প্রসার ঘটলো, যা আধুনিক যুগের কিন্তু পথটাকে প্রশস্ত করে তুলেছিল। ঠিক আছে, তাদের বিভিন্ন ফলাফলগুলিও কিন্তু লক্ষ্য করা গেল। তাহলে দেখো, এই যে ধর্ম সংস্কার আন্দোলন ছিল, ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বুঝিয়েছে, ধর্ম সংস্কার আন্দোলনের পেছনে বিভিন্ন কারণগুলি কি ছিল, এটার ক্ষেত্রে মার্টিন লুথারের কি ভূমিকা ছিল, তার সাথে সাথে হচ্ছে যে ফলাফলগুলি কি ছিল এই ধর্ম সংস্কার আন্দোলনের, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।